সবাইকে শুভেচ্ছা। ৫০তম লিখিত বিসিএস এর দুটি কঠিন ফিলোসফিক্যাল ধারণা টার্ম আসছিল পরীক্ষায়। একটা হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম আর একটা হচ্ছে ডিকনস্ট্রাকশনিজম। তো এই দুটি ফিলোসফিক্যাল টার্মিনোলজি বা থিওরি আমরা যাই বলি না কেন, এগুলো হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে অনেক বেশি ব্যবহৃত হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও এই দুটি আইডিয়া অনেক বেশি প্রাসঙ্গিক। এই জায়গা থেকে হয়তো ৫০তম বিসিএস এই দুটি টার্মিনোলজি পরীক্ষায় এসেছিল। তো এই যে পোস্ট স্ট্রাকচারালিজম এবং হচ্ছে ডিকনস্ট্রাকশনিজম, এই দুটি ফিলসফি আইডিয়া হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম যেটা আছে এটা হচ্ছে আপনার দার্শনিক মিশেল ফুকু এই আইডিয়াটি ডেভেলপ করেন এবং পরবর্তীতে হচ্ছে আপনার দেরিদাও এই আইডিয়াটির সাথে কাজ করে। তারপর হচ্ছে এটা থেকেই ডিকনস্ট্রাকশনিজম যে আইডিয়াটি আছে এটা পরবর্তীতে দেরিদা এটা বিস্তারিত ব্যাখ্যা করেন। তো আমরা আজকে একদম ইজিলি সহজ করে বাংলাদেশের প্রসঙ্গ দিয়ে এটি ব্যাখ্যা করার চেষ্টা করব। দুটি আইডিয়া খুবই জটিল আইডিয়া, বাট আপনি যদি একটু মনোযোগ একটু শোনেন, আশা করি যে এই দুটি আইডিয়া আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই আইডিয়া দুটি বোঝার আগে আমরা একটু জাস্ট এই পোস্ট স্ট্রাকচারালিজম আইডিয়াটা বোঝার আগে আমাদেরকে একটু স্ট্রাকচারালিজমটা বুঝতে হবে। তো স্ট্রাকচারালিজম হচ্ছে আপনারা যখন বাংলা সাহিত্য পড়েন, এগুলো হচ্ছে এই ফিলোসফিক্যাল বা দার্শনিক ডিবেটগুলো, এগুলো হচ্ছে আপনার ভাষাকে কেন্দ্র করে, বিভিন্ন শব্দকে কেন্দ্র করে, শব্দের মিনিং অর্থ এগুলোকে কেন্দ্র করে, এগুলো হচ্ছে লিটারেসিতে সাহিত্যে অনেক বেশি ব্যবহার হয়। বাংলা সাহিত্যে আপনারা উত্তর আধুনিকতাবাদ পড়েন না, ওই জায়গায় আপনারা কি পড়েন যে বর্তমানে আসলে উত্তর আধুনিকতাবাদ বাংলা সাহিত্যে কোনো গ্রামাটিক্যাল রুলস মানে না, কোনো নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। উত্তর আধুনিকতাবাদ নিজের মতো করে ব্যাখ্যা করে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করে, কোনো নির্দিষ্ট কাঠামোর মধ্যে থাকে না। এই কথাগুলো আমরা শুনি। তাহলে এখন এই যে স্ট্রাকচারালিজম আসলে জিনিসটা, তাহলে আমরা দেখি যে আসলে বাংলা সাহিত্যে ভাষাগত আমরা আসলে উত্তর আধুনিকতাবাদ বা আধুনিকতাবাদ এগুলোর সাথে পরিচিত, কিন্তু আসলে স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, ডিকনস্ট্রাকশনিজম যেগুলো প্রথমত সাহিত্যে ছিল, শব্দে ছিল, পরবর্তীতে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা আসলে একটু প্রথম আইডিয়াতে আসি যেটা হচ্ছে স্ট্রাকচারালিজম। তাহলে তাহলে যে তিনটা আইডিয়া আছে, তাহলে স্ট্রাকচারালিজম যে আইডিয়াটা আছে এটা আসলে গঠনবাদ। তাহলে এই গঠনবাদ আসলে আমাদেরকে কি বলে? তাহলে এই গঠনবাদ যেটা আছে এটা আসলে বলার চেষ্টা করে আমাদের যে শব্দগুলো আছে, আমাদের ধরেন যে শব্দ বা আমরা ইংরেজিতে এটাকে ওয়ার্ড বলি, তো তারপর আমরা হচ্ছে যে কথাগুলো বলি, যে বাক্যগুলো বলি, বা যে হচ্ছে কোনো ধরনের ধরেন সত্য বা হচ্ছে আমাদের যে জ্ঞান আছে, এগুলো এই বিষয়গুলো আসলে এগুলো একটা নির্দিষ্ট অর্থ বহন করে। এটার একটা আপনার কাছেও যেমন একটা নির্দিষ্ট অর্থ আছে এবং আমার কাছেও এটারই একটা একই নির্দিষ্ট অর্থের মধ্যে থাকে। যেমন ধরেন যে এই শব্দগুলো আসলে একটা কাঠামোর মধ্যে ব্যাখ্যা করা হয়। ধরেন আমি যদি বলি যে ধরেন হচ্ছে দিন, তাহলে দিন বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ডে, এটা একটা শব্দ। এখন স্ট্রাকচারালিজম এটাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে, রুলসের মধ্যে, কাঠামোর মধ্যে এটা সীমাবদ্ধ রাখে। যেমন দিন বলতে আমি যেমন বুঝি যে সকালে যখন সূর্য উদিত হয়, সূর্য যখন উঠে, এই সূর্য উদিত হওয়া থেকে শুরু করে সন্ধ্যায় যখন সূর্য অস্তমিত হয়, এই পুরো সময়টাকে আমরা আসলে দিন হিসেবে জানি। তাহলে আমি যখন এটাকে দিন জানি, আপনিও কিন্তু আসলে দিন বলতে এই সময়টুকু কি বুঝেন যে সকালে সূর্য উদিত হওয়া থেকে সন্ধ্যায় সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এটা দিন। তার মানে এটা একটা স্ট্রাকচারের মধ্যে আছে। এটার অর্থ যেটা আছে, অর্থটা আসলে সবার কাছে এক, অর্থটা আসলে অপরিবর্তনীয়। দিন বলতে আমার কাছে যে সময়টুকু, আপনার কাছে ওই সময়টুকুই বোঝায়। দিন বলতে কিন্তু আপনি বুঝেন না যে রাত ৮টার পরে রাত ১২টা পর্যন্ত এই সময়টুকু দিন। তার মানে এই দিন এই শব্দটা একটা কাঠামোর মধ্যে আছে। এই কাঠামোর মধ্যে দিনের বিপরীত হচ্ছে আমরা বুঝি সেটা হচ্ছে রাত। সূর্য অস্তমিত হওয়ার পর্যন্ত, অস্তমিত হওয়ার পর থেকে সকালে যখন সূর্য উদিত হয় তার আগ পর্যন্ত সময়টাকে আমরা বলি রাত। তার মানে এগুলো একটা স্ট্রাকচারের মধ্যে আছে, যেমন দিন রাত, আপনার কাছে দিন যেটা আমার কাছে দিন এটা, আপনার কাছে রাত যেটা আমার কাছে রাত একই। তার মানে এই শব্দগুলো নির্দিষ্ট। তাহলে এই স্ট্রাকচারালিজম যেটা বলে এগুলো হচ্ছে বিভিন্ন কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। যেমন শিক্ষক, তাহলে শিক্ষক বলতে আমরা কি বুঝি? যিনি আসলে পাঠদান করান, যিনি আসলে বিভিন্ন মানুষকে বিভিন্ন জিনিস টিচিং করেন, শিখান। তার মানে শিক্ষক জিনিসটা আপনার কাছে যেই অর্থ, আমার কাছে একই অর্থে একটা নির্দিষ্ট কাঠামো আছে। এবং বাংলা সাহিত্যে আপনি যখন বাক্য লিখতে যান, একটা সেন্টেন্স লিখতে যান, তাহলে ওটা একটা নির্দিষ্ট কাঠামো ফলো করে না, একটা রুলস ফলো করে না। যে আগে হচ্ছে আপনার যেমন ইংরেজিতে আপনি যখন একটা ওয়ার্ড, আপনি একটা সেন্টেন্স লিখবেন, তখন আপনি কি লেখেন যে আগে হচ্ছে আপনার সাবজেক্ট বসবে, তাহলে আগে হচ্ছে আপনার সাবজেক্ট বসে, তারপর হচ্ছে আপনার ভার্ব বসে, তারপর হচ্ছে আপনার অবজেক্ট বসে। ঠিক একই ভাবে বাংলা সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে না? আপনার হচ্ছে দাড়ি কোথায় বসবে, কমা কোথায় বসবে, আপনার সেমিকোলন কোথায় বসবে। তার মানে আপনার একটা স্ট্রাকচার একটা কাঠামোর মধ্যে থাকে। এটাকে আমরা বলি যে গঠনবাদ, যেটার উদ্দেশ্যটা
বা যেটার অর্থ যেটা আছে এটা একদম নির্দিষ্ট। তাহলে সত্য যেটা, জ্ঞান যেটা, এগুলো একদম নির্দিষ্ট করে আমরা বলি। যেমন হচ্ছে এটা একটা কলম, তার মানে এই কলমটা, এটা তো কলম, এটা আমার কাছেও কলম, আপনার কাছেও কলম, এই জিনিসটা সত্য, মানে এটা আসলে অপরিবর্তনীয়, এটা অর্থ একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যেই আছে। এবার আসি আমরা আসলে এই স্ট্রাকচারালিজম যেটা আছে এটার এগেইনস্টে একটা আইডিয়া আছে, সেটার নাম হচ্ছে আপনার পোস্ট স্ট্রাকচারালিজম। তাহলে পোস্ট স্ট্রাকচারালিজম বা হচ্ছে উত্তর গঠনবাদ যেটা, এটা আমাকে বলতেছে ভাই কোন একটা ওয়ার্ড বা কোন একটা শব্দ যেটা আছে, বা আমরা যেটাকে জ্ঞান বলি, যে জ্ঞান যেটা আছে, বা হচ্ছে কোন একটা সত্য, এগুলো আসলে ধারণাগুলো, এগুলো আসলে আপনার একদম স্থির না। এগুলো হচ্ছে কি না? এগুলো হচ্ছে স্থির না, এগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট না, এগুলো কি? এগুলো হচ্ছে আপনার ইনস্টেবল, এগুলো হচ্ছে ভেরি করে, মানে আপনার কাছে একটা অর্থ মিনিং করে, আমার কাছে আরেকটা অর্থ বোঝায়। তার মানে পোস্ট স্ট্রাকচারালিজম হচ্ছে আপনার এই স্ট্রাকচারালিজমের বিপরীত ধারণা। এগুলো বলে যে ভাই কোনো একটা বিষয় এটা আসলে নির্দিষ্ট না, এটা কোনো কাঠামো দ্বারা, কোনো রুলস দ্বারা এটাকে সীমাবদ্ধ করা যায় না। যেমন হচ্ছে লেটস সে, যদি আমরা একটা উদাহরণ দিই যে পোস্ট স্ট্রাকচারালিজমের যে উদাহরণ, যেমন হচ্ছে ধরেন কোন একটা অর্থ যদি নির্দিষ্ট না হয়, তাহলে আমরা যদি ধরেন একটা একদম রিসেন্ট যদি আমরা একটা উদাহরণ দিই, লেটস সে একটা শব্দ হচ্ছে আপনার গণতন্ত্র। তাহলে এই যে গণতন্ত্র যে শব্দটা আছে, গণতন্ত্র শব্দটা দ্বারা আসলে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কি বুঝে? মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র দ্বারা বুঝে হচ্ছে আপনার একটা পিরিয়ডিক ইলেকশন হবে, নির্বাচন হবে 4 বছর পর পর, 5 বছর পর পর। গণতন্ত্র দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে যে আপনার সমাজে হচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকবে। গণতন্ত্র দ্বারা বুঝে হচ্ছে ধরেন যে এলজিবিটি কিউ রাইট বা অন্যান্য যেটা আছে তাদের হচ্ছে স্বাধীনতা থাকবে। ঠিক একইভাবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে গণতন্ত্র বলতে যেটা বোঝায়, আপনি যদি হচ্ছে আপনি ইরানে দেখেন, তাহলে ইরানে গণতন্ত্র বলতে কি বোঝায়? ইরানে গণতন্ত্র বলতে বোঝায় যে তাদের গণতন্ত্রে হচ্ছে আপনার এলজিবিটি কিউ রাইট থাকবে না, তাদের গণতন্ত্র হচ্ছে নারীদের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অবাধ স্বাধীনতা থাকবে না। তাদের মতো ইরানের গণতন্ত্র বলতে বোঝায় যে একটা নির্বাচন হবে, পাশাপাশি ইসলামিক যে শরিয়া আছে ওই আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, এটাই হচ্ছে গণতন্ত্র। ঠিক একইভাবে হচ্ছে বাংলাদেশে আসলে গণতন্ত্র কি বোঝায়, তাহলে আমরা দেখি যে বাংলাদেশি গণতন্ত্রের যে আইডিয়া, এটা আবার বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে আমরা ব্যাখ্যা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সোসাইটি, বাংলাদেশের যে সোসাইটি, দুইটার মধ্যে তফাৎ আছে। আমাদের এখানে ইসলামিক মূল্যবোধ আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, ফ্যামিলিগত মূল্যবোধ আছে, কালচারাল মূল্যবোধ আছে, এগুলোকে বজায় রেখে আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে আমরা দেখি তাদের ওখানে গণতন্ত্র বলতে হচ্ছে সেকুলারিজম বোঝায়। আবার আমাদের এখানেও যে সেকুলারিজম বলতে বোঝায়, আবার সেকুলারিজমের পাশাপাশি কিন্তু আমরা গণতন্ত্রের মধ্যে আবার লিখে রেখেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তার মানে হচ্ছে গণতন্ত্র যে জিনিসটা আছে, এটা আসলে আমরা দেখি যে আসলে এক এক দেশ এটাকে এক এক রকম করে ব্যাখ্যা করে। আবার যদি আপনি নর্থ কোরিয়াতে দেখেন, তারা গণতন্ত্রটাকে কিভাবে ব্যাখ্যা করে, আপনি দেখেন যে নর্থ কোরিয়ার কিম জং উন, সে বলে আমি গণতান্ত্রিকভাবে নির্বাচিত, আমাকে হচ্ছে 99.97% মানুষ ভোট দিয়েছে, আর বাকি 0.03% যারা ভোট দেন এরা সাগরে ছিল, সমুদ্রে ছিল। তার মানে হচ্ছে গণতন্ত্রটা আমরা দেখি যে দেশব্যাপী এক একভাবে এটা অর্থটা ভেরি করে, অর্থটা স্থির থাকে না, অর্থটা নির্দিষ্ট থাকে না। ঠিক একইভাবে হচ্ছে আপনি যদি গণতন্ত্র একটা দেশের গণ্ডির ভিতরে দেখেন, যে বাংলাদেশে আসলে আমরা যদি গণতন্ত্র দেখি, যে বাংলাদেশে গণতন্ত্র বর্তমানে সরকারে আছে কি বিএনপি, বিএনপির কাছে, বিএনপির এমপিদের কাছে গণতন্ত্র মানে হচ্ছে যে জনগণ ভোট দিয়েছে, ভোটে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় আসছে, পার্লামেন্টে ডিবেট হচ্ছে, এটাই গণতন্ত্র। ঠিক একইভাবে হচ্ছে আমরা দেখি যে সরকারি দলের কাছে গণতন্ত্র এটা, যে তারা নির্বাচনে হচ্ছে ভোট দিয়েছে, তারা ক্ষমতায় আসছে, এটাই গণতন্ত্র। আবার বিরোধী দল মনে করে যে গণতন্ত্র মানে হচ্ছে বিরোধী দলের অবাধ স্বাধীনতা থাকবে, তারা হচ্ছে সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে, সেখানে পুলিশ সেখানে হস্তক্ষেপ করবে না, তাদেরকে মিছিল মিটিং অবাধভাবে করতে দিবে, সংসদে সরকারি দলকে যথেষ্ট পরিমাণে সমালোচনা করার স্পেস দিবে। গণতন্ত্র মানে হচ্ছে বিরোধী দলকে অবাধ স্বাধীনতা দেওয়া, এটা। আবার জনগণ, একজন কৃষক যিনি আছেন পঞ্চগড়ে, তার কাছে ভাই গণতন্ত্র বলতে বোঝায় তিনি যে আলু চাষ করতেছেন, তিনি যে পাট চাষ করতেছেন, আমাদের হচ্ছে ধরেন এই কৃষক যারা আছে তার কাছে ওই ফসলের ন্যায্য মূল্যটা পাওয়া, তার হচ্ছে ফসলটা যেন হচ্ছে সে ভালোভাবে বিক্রি করতে পারে, সেটা থেকে মুনাফা লাভ করে, সে গণতন্ত্র এটাই বুঝে। তার মানে হচ্ছে জনগণের কাছে হচ্ছে গণতন্ত্র, আপনার যারা চাকরি প্রত্যাশী আছেন আপনাদের কাছে বোঝায় যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে, আপনার এখানে একটা স্বচ্ছতা থাকবে নিয়োগ প্রক্রিয়ায়, এখানে হচ্ছে মেরিটোক্রাসির ভিত্তিতে হচ্ছে আপনার নিয়োগ হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো চলবে। তার মানে গণতন্ত্র যে ধারণাটা, এটা আসলে স্থির না, এটা ব্যক্তিভেদে পরিবর্তন হয়, রাষ্ট্রভেদে পরিবর্তন হয়, এটা আসলে সরকার ভেদে পরিবর্তন
হয়। ঠিক একইভাবে আমরা দেখি যে পোস্ট স্ট্রাকচারালিজমে আসলে আপনার ফুকু আসলে দেখার চেষ্টা করেছেন যে ভাষা যেটা আছে, ল্যাঙ্গুয়েজ যেটা আছে, শব্দ যেটা আছে, এটা আসলে কোনো কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই গণতন্ত্র এটা কোনো রুলসের মধ্যে সীমাবদ্ধ নাই, এটাকে আপনি এক একভাবে ব্যাখ্যা করতে পারেন, এটা ডিফারেন্ট ব্যাখ্যা আছে। ঠিক একইভাবে হচ্ছে আপনারা যদি দেখি আমরা যে সত্য, সত্য মানে তো অলওয়েজ সত্য, কিন্তু ফুকু দেখানোর চেষ্টা করেছেন এই পোস্ট স্ট্রাকচারালিজমে সত্য আসলে এটা আসলে শাসক শ্রেণী দ্বারা এটা আসলে নির্মিত। সত্য আসলে এটা কনস্ট্যান্ট না, এটা আসলে কোনো স্ট্রাকচারের মধ্যে থাকে না, এটা একটা নির্দিষ্ট না। যেমন হচ্ছে ধরেন আমরা বলি না যে জুলাই গণঅভ্যুত্থানে আসলে আপনি কি মনে করেন যে জুলাই গণঅভ্যুত্থানের নায়ককে? কেউ বলে যে ভাই এখানে কৃষকরা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের নায়ক, কেউ বলে যে ভাই রিকশাপোলারা জুলাই গণঅভ্যুত্থানের নায়ক, তারপরে কেউ বলে হচ্ছে আপনার এনসিপির যে নাহিদ ইসলাম আছে সে জুলাই গণঅভ্যুত্থানের নায়ক, আবার কেউ বলে যে হচ্ছে সালাউদ্দিন আহমেদ জুলাই গণঅভ্যুত্থানের নায়ক, তিনি ভারত থেকে এটা নেতৃত্ব দিয়েছেন। কেউ বলছেন যে আসলে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন জুলাই গণঅভ্যুত্থানের নায়ক। তাহলে এই যে গণঅভ্যুত্থানের যে নায়ক আমরা যে শব্দটা ব্যবহার করি, তাহলে এই যে গণঅভ্যুত্থানের নায়ক এই শব্দটা, এটার অর্থ আসলে দেখি কোন একটা স্ট্রাকচারের মধ্যে নির্দিষ্ট থাকে না, এটার অর্থটা এক একজনের কাছে এক এক রকম। তো এখন আসলে এই যে সত্য যেটা ফুকু দেখানোর চেষ্টা করেছেন, যারা ক্ষমতায় থাকে, যারা শাসক শ্রেণী থাকে, এই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসটা শাসক শ্রেণী আসলে লিপিবদ্ধ করে বিভিন্ন সরকারি ফাইলে, সরকারি ডকুমেন্টে, আপনার পাঠ্যসূচিতে। তার মানে পাঠ্যসূচিতে এই সরকার যেটা যেভাবে সত্যায়িত করবে, যেটা নিরূপণ করবে, ওইটাই আসলে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস হিসেবে পরবর্তী বংশধর জানবে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ যখন হলো, এই মুক্তিযুদ্ধটা আসলে কে করেছে, কারা করেছে, এটা আসলে কিভাবে পরিচালিত হয়েছে, এটার নানা দিকের ব্যাখ্যা আমরা বিগত শাসনামলে দেখেছি। তার মানে হচ্ছে এই যে এইভাবে সত্য যেগুলো আছে মিশেল ফুকু দেখানোর চেষ্টা করেছেন, এই সত্য, এই কোনটা জ্ঞান, এই কোনটা ভালো মন্দ, এগুলো শাসক শ্রেণী দ্বারা নির্মিত হয়, এগুলোর কোনো কনস্ট্যান্ট, কোনো স্টেবল অর্থ আসলে থাকে না। ঠিক একইভাবে এবার যদি আমরা একটু বুঝলাম যে স্ট্রাকচারালিজম মানে একটা নির্দিষ্ট ভিতরে থাকে, একটা কাঠামোর মধ্যে থাকে, এটা সবার কাছে এক অ্যাবসলিউট অবস্থায় থাকে। আর পোস্ট স্ট্রাকচারালিজম যেটা আছে, এটা আসলে ভাষা আসলে যেটা, এটা এক এক জায়গায় এক এক ভাবে ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে আপনি যদি আজকে ধরেন যে হচ্ছে আমাদের এখানে এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সে কিভাবে ব্যবহৃত হয়, তাহলে ধরেন যে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে মুক্তিযুদ্ধ হচ্ছিল, তাহলে এটা হচ্ছে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তাহলে এখানে একটা মুক্তিযুদ্ধ হচ্ছে পাকিস্তান, তাহলে পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে এই একটা যুদ্ধ হচ্ছে, ৭১-এর যুদ্ধ। তাহলে আমরা ধরি যে ৭১-এর একটা যুদ্ধ, তো এটা আসলে কোনো নির্দিষ্ট কাঠামোর মধ্যে থাকে না। কিভাবে থাকে না? যে বাংলাদেশ বলতেছে ভাই আমরা স্বাধীনতা অর্জনের জন্য এই যুদ্ধটা করতেছি, আমাদের স্বাধীনতা লাগবে। ঠিক একইভাবে পাকিস্তান এই যুদ্ধটাকে দেখছে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে। তার মানে এখানে আসলে শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান বা আমরা যাদেরকে বলি যে স্বাধীনতার বাংলাদেশে এখানে যারা নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করেছেন, তাহলে আপনার আমার কাছে শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান এখানকার হচ্ছে আমাদের স্বাধীনতার জন্য তারা প্রাণপণে লড়াই করেছেন। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। তার মানে একটা অর্থ এটা আসলে নির্দিষ্ট থাকে না, এটা আসলে ভেরি করে, এবং এটা শাসক শ্রেণী দ্বারা আসলে এই সত্যটা নির্মিত হয়। ঠিক একইভাবে হচ্ছে আজকে ধরেন যে হচ্ছে আপনার এই যে এটা, এই নামটা উল্লেখ করা যায় না, নানা সমস্যা তৈরি হয় ভিডিওতে। তো ধরেন এই যে এটা, তো তারা হচ্ছে প্রাণপণে হচ্ছে আমরা দেখি যে একটা দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে তারা হচ্ছে যুদ্ধ করতেছে। তাহলে মার্কিন মিডিয়া তাদেরকে বলতেছে ভাই যে তোমরা হচ্ছে কি, তাহলে এই গোষ্ঠীটাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া বা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, তারা এটাকে আসলে ডিফাইন করতেছে কি হিসেবে, যে তারা হচ্ছে এটা। আর আপনি আমি বাংলাদেশ থেকে বা হচ্ছে যে রাষ্ট্রগুলো আছে, আমরা আসলে এই গোষ্ঠীটাকে কিভাবে ডিফাইন করি, আমরা এটাকে কি বলি? আমরা দেখি যে এই গোষ্ঠীটাকে আমরা বলি যে এরা হচ্ছে আপনার দেশপ্রেমিক, বা এরা হচ্ছে প্রাণপণে নিজেদের ভূখণ্ডকে, নিজেদের জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য যুদ্ধ করতেছে। তাহলে আপনারা আমার কাছে তারা দেশপ্রেমিক, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা ঠিক উল্টো জিনিসটা। তার মানে ভাষা যেটা আছে, শব্দ যেটা আছে, এটা কনস্ট্যান্ট থাকে না, এটা ধ্রুব থাকে না। সত্য যেটা আছে এটা কনস্ট্যান্ট থাকে না, এটা ধ্রুব থাকে না, এটা এক এক জায়গায় এক এক রকম। তাহলে আমরা হচ্ছে স্ট্রাকচারালিজম বুঝলাম, পোস্ট স্ট্রাকচারালিজম বুঝলাম। এবার আসি যে আমাদের দেরিদার যে ডিকনস্ট্রাকশনিজম যেটা আছে, তাহলে যে ডিকনস্ট্রাকশনিজম কি, এটাও 50তম বিসিএস এ হচ্ছে আপনার কনসেপ্ট চলে আসছিল। তো ডিকনস্ট্রাকশনিজম দেরিদা দেখানোর চেষ্টা করেছেন যে আসলে আমরা যে ভাষা যেটা বলি, যে শব্দ যেটা বলি, এটার মিনিং যেটা আছে, এটার হিডেন মিনিং বের করার চেষ্টা করে। যে ধরুন যে কোনো একটা বাক্য বা কোনো একটা শব্দ বা কোনো একটা বিষয়,
এগুলো আমরা নরমাল চোখে এটাকে যেভাবে দেখি এটার বাইরেও একটা হিডেন মিনিং থাকে, তাহলে এটা একটা হিডেন মিনিং থাকে। তাহলে একটা ভাষার মধ্যে, একটা বাক্যের মধ্যে, একটা শব্দের মধ্যে একটা জেনারেল অর্থ থাকে আর একটা হিডেন মিনিং থাকে। এই হিডেন মিনিংটা খুঁজে বের করার নামই হচ্ছে আপনার ডিকনস্ট্রাকশনিজম। তাহলে হিডেন মিনিং কি? তাহলে আমরা দেখি যে যুক্তরাষ্ট্র আসলে সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাহলে এটা যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসছে, তাহলে আমরা বিশ্ব রাজনীতি দিয়ে উদাহরণটা দিই যে যুক্তরাষ্ট্র কি করতে চায়, সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। হাতের লেখা খুবই খারাপ। তাহলে যুক্তরাষ্ট্র হচ্ছে সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাহলে এটার মধ্যে হচ্ছে আপনার এই যে শব্দটা, এই যে লাইন যেটা আছে, তাহলে আমাকে ডিকনস্ট্রাকশনিজম দেখায় যে এটার একটা জেনারেল মিনিং আছে। তাহলে জেনারেল মিনিংটা কি? যে আমরা পড়েছিলাম না যে ডেমোক্রেটিক পিস থিওরি, বিশ্বে যত বেশি গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে তত বেশি শান্তি থাকবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র আরেকটা গণতান্ত্রিক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় না। তার মানে মোর ডেমোক্রেসি ইকুয়াল মোর পিস। তার মানে যুক্তরাষ্ট্র বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় কেন? যে বাংলাদেশে আসলে মানবাধিকার প্রয়োজন, বাংলাদেশের মানুষের ভোটার অধিকার প্রয়োজন, বাংলাদেশের মানুষের শান্তি প্রয়োজন, এই কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র চায়। সৌদি আরবের মানুষের এখানে নারীদের স্বাধীনতা প্রয়োজন, শ্রমিকদের অধিকার প্রয়োজন, মানুষের ভোটার অধিকার বা যে প্রিভিলেজ যেগুলো আছে, ফ্রান্সের যেগুলো আছে, সেগুলো এস্টাবলিশ করা প্রয়োজন। যে কারণে সৌদি আরবে গণতন্ত্র হইলে ভালো। তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র মিশরে গণতন্ত্র চায়, বাংলাদেশে গণতন্ত্র চায়, মধ্যপ্রাচ্যে গণতন্ত্র চায়, ল্যাটিন আমেরিকাতে গণতন্ত্র চায়, ভেনেজুয়েলাতে গণতন্ত্র চায়। তার মানে আমরা এটার একটা জেনারেল মিনিং যে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে তো ভালো, আমাদের ভোটার অধিকার প্রতিষ্ঠিত হবে, আমাদের অধিকারগুলো আমরা বুঝে পাবো, বাক স্বাধীনতা পাবো, সংবাদপত্রের স্বাধীনতা পাবো, সবকিছু পাবো। তাহলে এটা একটা জেনারেল মিনিং। কিন্তু দেরিদা দেখানোর চেষ্টা করেছেন যে এটার একটা হিডেন মিনিং আছে। এই হিডেন মিনিংটা খুঁজে, জেনারেল মিনিং এর বাইরে গিয়ে এই হিডেন মিনিং বা গোপন অর্থটা খুঁজে বের করাই হচ্ছে আমার ডিকনস্ট্রাকশনিজম। যেমন কি যে যুক্তরাষ্ট্র আসলে সারা বিশ্বে গণতন্ত্র যে প্রতিষ্ঠা করতে চায়, এটার হিডেন মিনিং হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সে তার নিজের বলয়ের এক ধরনের একটা রেজিম সে বসাইতে চায়। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিভিন্ন রাষ্ট্রের সেই রেজিম বা শাসক পরিবর্তন করতে চায়। শাসক পরিবর্তন করে সে সেখানে নিজের মতাদর্শ অনুযায়ী তার পক্ষে যে কথা বলবে ওই ধরনের একজন শাসক বসিয়ে সে ওই রাষ্ট্রে তার প্রভাব বিস্তারিত করতে চায়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সে মধ্যপ্রাচ্যকে নিজের আয়ত্তে নিতে চায়। যুক্তরাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে ওই অঞ্চলে তার প্রভাব প্রতিপত্তি বা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স যেটা আছে সেটা সে বৃদ্ধি করতে চায়। তার মানে হচ্ছে এই যে ডিকনস্ট্রাকশনিজম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমাকে দেখাচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এটার মূল একটা হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ভালো, বিশ্বের মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে, বিশ্বে শান্তি থাকবে। আর হিডেন মিনিং যেটা আমরা বের করলাম যে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সে বিশ্বের বিভিন্ন জায়গায় রেজিম চেঞ্জ করতে চায়, সে বিশ্বের বিভিন্ন জায়গায় নিজের পছন্দ অনুযায়ী শাসক বসাইতে চায়, সে বিশ্বের বিভিন্ন রিজিয়নে তার কর্তৃত্ব প্রভাব প্রতিপত্তি ধরে রাখতে চায়। একইভাবে হচ্ছে আমরা দেখেছিলাম না ওই যে জর্জ ডাব্লিউ বুশ হচ্ছে আপনার একটা ঘোষণা করেছিল না যে ওয়ার এগেইনস্ট 2000 সালের দিকে। তাহলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বৈশ্বিক সন্ত্রাসবাদ যে সে নিয়ন্ত্রণ করতে চায়, একটা যুদ্ধ ঘোষণা করলো ওয়ার এগেইনস্ট এটার বিরুদ্ধে 2000 সালের দিকে। তার মানে এটা জেনারেল মিনিং হচ্ছে যে হ্যাঁ বিশ্বে শান্তি প্রয়োজন, স্টেবিলিটি প্রয়োজন, আমাকে এই ধরনের সন্ত্রাসবাদ এটাকে দমন করতে হবে। তার মানে এটা খুব ভালো অর্থ। জেনারেল মিনিংটা আমরা দেখি জেনারেল সেন্সে এটা যে ভালো, আসলে বিশ্বে আসলে এগুলো থাকলে তো আসলে খারাপ। কিন্তু এটার আসলে ডিকনস্ট্রাকশনিজম বলে যে ভাই এটার যে হিডেন যে মিনিংটা আছে, হিডেন মিনিং মানে হচ্ছে আমি এই যুদ্ধের মাধ্যমে আমি আসলে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করে মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ সেগুলো আমার অধীনে রেখে দিতে চাই। আমি হচ্ছে এই যুদ্ধ ঘোষণার মাধ্যমে আমি আমাদের এই দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া সহ এখানে আমার নিজের যে কর্তৃত্ব আছে এই কর্তৃত্বটাকে বজায় রাখতে চাই। তার মানে এটা হচ্ছে একটা হিডেন মিনিং আছে। এখন বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা দেখেছিলাম না ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন না যে 5ই আগস্টের সময় যে ছাত্ররা যে আন্দোলন করতেছে আমাদের গণ অভ্যুত্থানে জুলাই, যে মির্জা ফখরুল ইসলাম বলছিল না যে এই আন্দোলনের সাথে হচ্ছে বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তাহলে এটার একটা হচ্ছে জেনারেল মিনিং আছে যে আসলে আপনি জেনারেল মিনিংটা কি করতে পারেন যে এই আন্দোলনে আসলে এটা ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, সাধারণ জনগণ করেছে, রাজনৈতিক দলগুলো পিছিয়ে ছিল, বিএনপি এটার সাথে সম্পৃক্ততা নাই, মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তার মানে এখানে অন্য কেউ সম্পৃক্ত ছিল। তাহলে এটা একটা জেনারেল মিনিং। কিন্তু আবার আপনার এটা একটা হিডেন মিনিং আছে। হিডেন মিনিং কি যে আসলে এটা বলার মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আন্দোলনটাকে আরো বেগবান করতে চেয়েছিলেন যাতে হচ্ছে সরকার এখানে দমন পীড়ন না করে। যদি বলে যে রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে তাহলে তো সরকার এখানে ব্যাপক পরিমাণে দমন পীড়ন চালাইতো যে বিএনপি জামাতের আন্দোলন। তার মানে একটা হিডেন মিনিং আছে যে তার এই অর্থের মানে হচ্ছে
আন্দোলনে তার সম্পৃক্ততা আছে তাদের দলের, কিন্তু এই আন্দোলনটাকে আসলে তিনি রাজনৈতিক ভাবে যেন এটাকে শাসক গোষ্ঠী না দেখে যেন এটার উপর দমন পীড়ন না চালায়, যেমন আন্দোলনটা আসলে সফল হয়। তার মানে প্রত্যেকটা জিনিসেরই আমরা দেখলাম যে জুলাই গঠনবাদ আমাদেরকে কি বলে, যদি একটু জাস্ট সামারি করি, গঠনবাদ বলে ভাই সবকিছুর অর্থ হচ্ছে আমার একদম স্থির অবস্থায় আছে। যেমন বই বলতে আমরা কি বুঝি, বই বলতে এটার মধ্যে একটা পৃষ্ঠা থাকবে, এটার মধ্যে একটা লেখা থাকবে, লেখাগুলো হচ্ছে বানান শুদ্ধ থাকবে, লাইনগুলো ঠিক থাকবে, তারপর হচ্ছে আপনি এটা পৃষ্ঠা উল্টে উল্টে পড়তে পারবেন। তা আপনার কাছে বই যেটা, আমার কাছে বই এটা। কলম মানে এটা কলম, আপনার কাছে কলম, আমার কাছে কলম। দিন মানে আপনার কাছে দিন, আমার কাছে দিন, মানে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আছে। বাংলা সাহিত্য আপনি যখন পড়েন তখন দেখবেন যে সেখানে দাঁড়ি, কমা, বাক্যের স্ট্রাকচার আছে, তারপর শব্দের মধ্যে একটা স্ট্রাকচার আছে, একটা স্ট্রাকচার ফলো করছে। ইংরেজি শব্দের মধ্যে আমরা দেখি যে সাবজেক্ট আগে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। তার মানে একটা স্ট্রাকচার, এগুলো স্থির, এগুলো সব জায়গায় একই অবস্থায় আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারালিজম। আর পোস্ট স্ট্রাকচারালিজমে আমরা কি পড়লাম, যে আসলে শব্দগুলো আসলে স্থির থাকে না, এগুলো হচ্ছে আপনার অলওয়েজ পরিবর্তনশীল, এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা, এটার অর্থ এক এক অর্থ আছে। তাহলে গণতন্ত্র বলতে যুক্তরাষ্ট্রের কাছে এক ধরনের ব্যাখ্যা, চীনের কাছে আরেক ধরনের ব্যাখ্যা, কোরিয়ার কাছে এক ধরনের ব্যাখ্যা, বাংলাদেশের কাছে এক ধরনের ব্যাখ্যা। তারপরে হচ্ছে আমরা বললাম যে এই ধরনের যে স্বাধীনতা, স্বাধীনতা বলতে আমরা বললাম যে আপনার কাছে এক ধরনের স্বাধীনতা, আপনার কাছে এটা স্বাধীনতা আন্দোলন, আবার পাকিস্তানের কাছে এটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। তার মানে স্বাধীনতা বা আন্দোলন যেটা, এটা এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা। তাহলে এই যে ভাষা বা শব্দ যেগুলো এক একজনের কাছে এক এক রকমের ব্যাখ্যা, এগুলোকে আমরা বলি পোস্ট স্ট্রাকচারালিজম। পাশাপাশি এখানে আমরা বললাম সত্য যেটা আছে, এটা ফুকু দেখানোর চেষ্টা করেছেন, পরবর্তীতে অ্যান্থনি গ্রামসিও দেখানোর চেষ্টা করেছেন। সত্য আসলে এটা শাসক শ্রেণী দ্বারা আসলে নির্মিত, শাসক শ্রেণী সত্য হিসেবে যেটা প্রতিষ্ঠা করতে চায় সেটাই সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। তারপর হচ্ছে আমরা আসলাম সর্বশেষ ডিকনস্ট্রাকশনিজম। ডিকনস্ট্রাকশনিজম বলতে আমরা বুঝলাম যে প্রত্যেকটা বাক্যের শব্দের হচ্ছে দুইটা মিনিং থাকে, একটা হচ্ছে জেনারেল মিনিং আর একটা হচ্ছে হিডেন মিনিং। এই হিডেন মিনিংটা খুঁজে বের করাই হচ্ছে আমার এই দেরিদার ডিকনস্ট্রাকশনিজমের কাজ। যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এটার জেনারেল মিনিং হচ্ছে যে মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রগুলোতে শান্তি থাকবে। আর হিডেন মিনিং হচ্ছে সে গণতন্ত্র প্রতিষ্ঠা নামে বিশ্বের বিভিন্ন জায়গায় সে তার দখলদারিত্ব বজায় রাখতে চায়। তাহলে এই ছিল মোটামুটি, আমি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করলাম যে স্ট্রাকচারালিজম ধারণাটা কি, পোস্ট স্ট্রাকচারালিজম ধারণাটা কি, আর ডিকনস্ট্রাকশনিজম এই ধারণাটা কি। আমাদের হচ্ছে বর্তমানে যে 51তম বিসিএস এর যে রিটেন ক্লাসগুলো চলছে, আমরা চেষ্টা করছি এই সবগুলো কনসেপচুয়াল ধারণা এভাবে যত কঠিনই হোক না কেন, এটাকে যত সহজে শিক্ষার্থীদের কাছে রিপ্রেজেন্ট করা যায়। তো বর্তমানে হচ্ছে আমাদের 51তম যে বিসিএস এর হচ্ছে রিটেন বেচ চলমান। আপনারা যারা হচ্ছে এডমিট হতে চান, অলরেডি অনেক শিক্ষার্থী এডমিট হয়েছে, আমাদের অনেকগুলো গত মাসে শুরু হয়েছে, যে আপনাদের ক্লাস হয়েছে এগুলো রেকর্ড আকারে আছে গ্রুপে, আপনারা এডমিট হয়ে এখন এডমিট হয়ে এগুলো দেখে নিতে পারবেন। তো আমাদের 51তম বিসিএস আমরা এইভাবেই চেষ্টা করছি, বিশেষ করে প্রিলি এবং রিটেন দুইটাই কম্বাইন্ড। প্রায় হচ্ছে আপনার 375 মার্কসের প্রিপারেশন, প্রিলি হচ্ছে 75 মার্ক আর রিটেনে হচ্ছে 300 মার্ক। তো এই 375 মার্কের সাথে রিটেনের 300 আমরা যখন পড়বো, বাংলা হচ্ছে যে রচনা আসে 40 মার্ক, তারপর হচ্ছে ইংরেজি যে রচনা আসে 50 মার্ক, ওইটাও আসলে কভার হয়ে যায়। আমরা চেষ্টা করি এইভাবে সহজে বোঝার জন্য উদাহরণ দিয়ে দিই। একটু জাস্ট যদি আপনারা কমেন্টে যদি একটু জানান যে সংক্ষেপে যে স্ট্রাকচারালিজম জিনিসটা কি, পোস্ট স্ট্রাকচারালিজম জিনিসটা কি, এবং হচ্ছে রিকনস্ট্রাকশনিজম বলতে আসলে কি বোঝায়, তাহলে এটা একটু উদাহরণ দিয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন যে আসলে এটা আপনারা বুঝেছেন কিনা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।